আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা সব পণ্যের উপর 50% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমাদের আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না, তাই আমি ইউরোপীয় ইউনিয়নের উপর সরাসরি 50% শুল্ক আরোপের সুপারিশ করছি, যা 2025 সালের 1 জুন থেকে কার্যকর হবে। এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন একটি অধ্যায়ের সূচনা করল। এর আগে শুরুর দিকে তিনি ইউরোপের পণ্যের উপর 20% শুল্কের প্রস্তাব দিয়েছিলেন, পরে তা কমিয়ে 10% করা হয়। শুধু ইউরোপীয় পণ্যই নয়, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আমদানি করা আইফোনের উপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি অনেক আগেই অ্যাপেলের সিইও টিম কুককে জানিয়েছি, আমি চাই যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত আইফোনগুলো এখানেই তৈরি হোক, ভারত বা অন্য কোথাও নয়। ট্রাম্প আরও বলেন, যদি সেটা না হয় তবে অ্যাপেলকে অন্তত 25% শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্র সরকারকে। হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একাধিক দেশকে লক্ষ্য করে শুল্ক আরোপ ও হুমকি দিয়ে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে জোরদার করা এবং বিদেশি প্রতিযোগিতার হাত থেকে কর্মসংস্থান রক্ষা করা। শুল্ক হলো এমন এক ধরনের কর যা কোনো পণ্যের একটি দেশে প্রবেশের সময় আরোপ করা হয়, আর এই কর আমদানিকারক প্রতিষ্ঠানকে দিতে হয় এবং এটি সাধারণত পণ্যের মূল্য অনুযায়ী ধার্য করা হয়। সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা ব্যবসার জন্য ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্ব নেতা। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মনে করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে শরীফ চৌধুরী অভিযোগ তুলেছেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ আখ্যান ছড়াচ্ছে, তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে। বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে চৌধুরী বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভকেই এর জন্য দায়ী করেন তিনি। কর্মকর্তা আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর পর পর মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং সেই ন্যারেটিভ সেকেলে। গোটা পৃথিবী এখন জানতে পেরেছে প্রথম দিন থেকেই ভারত যে অবস্থানে ছিল তা ভিত্তিহীন। কয়েক বছর পরপরই তারা এমন করে। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি করেছে। ভারতে ঘটা কোনো চরমপন্থী ঘটনায় যদি পাকিস্তানের কোনো নাগরিকের জড়িত থাকার প্রমাণ থাকে, আমাদের সেই প্রমাণ দেওয়া উচিত। আমরা নিজেরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া হয় সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 24 জুন পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতির পর গত মাসে আকাশসীমা ব্যবহারের উপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা করেছে। 390 জন করে সেনা ও বেসামরিক নাগরিক বন্দী বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দী বিনিময়। বিবিসি জানিয়েছে, এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ 270 জন সেনা ও 120 জন করে বেসামরিক নাগরিক ফেরত পেয়েছে। ইউক্রেন বেলারুশ সীমান্তে এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে। তুরস্কের আলোচনায় উভয় পক্ষই 1000 করে বন্দী বিনিময়ের ব্যাপারে সম্মত হয়েছিল। শুক্রবার ওই বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই আরও বন্দী বিনিময় হবে বলেও নিশ্চিত করেছে দুই পক্ষ। এর আগে সম্প্রতি ছোট পরিসরে কিছু সংখ্যক বন্দী বিনিময় হয়েছে, তবে এত বিপুল সংখ্যক বন্দির
তবে এত বিপুল সংখ্যক বেসামরিক বন্দীর হস্তান্তর এবারই প্রথম ঘটল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হাতে বন্দী হওয়া রুশ সেনা ও বেসামরিক নাগরিকদের মধ্যে কিছু মানুষ রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বর্তমানে বেলারুশের ভূখণ্ডে রয়েছে এবং চিকিৎসার জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছি। প্রত্যেক বন্দীর নাম, পরিচয় ও বিবরণ আমরা যাচাই করছি। ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া তাদের 270 জন সেনা পূর্ব ও উত্তর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছেন। বিশেষ করে চেরনিহিভ, সুমি, ডোনেটস্ক, খার্কিভ ও খেরসনে যুদ্ধরত ছিলেন তারা। আরও জানানো হয়, শুক্রবার মুক্তি পাওয়া 390 জনের মধ্যে 3 জন নারী রয়েছেন এবং কিছু সেনা 2022 সাল থেকে বন্দী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান এবং লিখেছেন, এটা কি বড় কিছুর সূচনা হতে পারে? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও বলেছেন, প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তার নেই। হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আবারও নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য। এরদোয়ান বলেন, তুরস্ক বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে, আমরা একটি নতুন যুগে বাস করছি। আপনারা কি মনে করেন দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারবো, যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে? প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে প্রায় 25 বছর ধরে ক্ষমতায় রয়েছেন এরদোয়ান। তার সময়ে আমূল বদলে গেছে তুরস্ক। দেশটি এখন সামরিকভাবে বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য শক্তি। রাজনৈতিকভাবেও তুরস্ককে প্রভাবশালী করে তুলেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিরোধী দলকে সংবিধান পরিবর্তনে সহযোগিতা করারও আহ্বান জানান এরদোয়ান। বলেন, অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান দিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না। আমাদের এমন একটি সংবিধান দরকার যা প্রস্তাব করবে সাধারণ জনগণ, অভ্যুত্থানকারীরা নয়। এরদোয়ান 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দেশের সংবিধান অনুযায়ী তার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, তবে সেজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আনতে হবে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান এখনও তুরস্কের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত নির্বাচনেও তিনি বড় ব্যবধানে জয় পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার জারি করা একটি আদেশে বলেছে, সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা। এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটি অনুমতিপত্র ইস্যু করেছে। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে উৎখাত করে দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেন। মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, GL-25 নামে পরিচিত ওই অনুমতিপত্র সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞায় নিষিদ্ধ লেনদেনকে এখন অনুমোদন দিয়েছে। এতে কার্যত সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। GL-25 মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরিয়ায় নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রমের পথ প্রশস্ত করবে। গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে ব্রিটেনের অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের বাইরে শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনিদের দুর্ভোগে ব্রিটিশ সরকারের জড়িত থাকার অভিযোগ করা হয়। এই বিক্ষোভ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এর সাম্প্রতিক মন্তব্যের পর অনুষ্ঠিত হলো, যেখানে তারা গাজায় ইসরায়েলের জন্য পদক্ষেপকে জঘন্য এবং ফিলিস্তিনিদের জন্য দুর্ভোগকে ভয়াবহ বলে অভিহিত করেছিলেন। তবে বিক্ষোভকারীরা যুক্তি দিচ্ছেন, কেবল কথাই যথেষ্ট নয়, বরং তারা সুনির্দিষ্ট পদক্ষেপ, বিশেষ করে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানাচ্ছেন। বিক্ষোভের রাজনৈতিক কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিক জন রিজ বলেন, আমরা দাবি করি যে তারা তাদের কথাকে কাজে পরিণত করবে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা হোক। বিক্ষোভকারীরা এই মনোভাবের প্রতিধ্বনি করে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার জড়িত থাকা বন্ধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদন অব্যাহত রেখেছে, যার মধ্যে সংঘাতে ব্যবহৃত মার্কিন F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ রয়েছে।
যদিও সরকার 2024 সালের সেপ্টেম্বরে কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স আংশিকভাবে স্থগিত ঘোষণা করেছিল। সমালোচকরা বলছেন যে ইসরায়েলে অস্ত্রের সামগ্রিক সরবরাহ আসলে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় শুক্রবার গাজা উপত্যকায় নিহত হয়েছে কমপক্ষে 76 ফিলিস্তিনি। এই 76 জনের মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 185 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা যায়নি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।